প্রাণিবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ সাহিবুল আলম, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, নীলফামারী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি জেনেটিক্স বিষয়টি নিয়ে। জেনেটিক্সের আজকের আলোচ্য বিষয় পেডিগ্রি বা পরিবার বৃক্ষ। আমরা শুরুতে জেনে নিই পেডিগ্রি বলতে কি বোঝায়। লক্ষ্য করো, সুবিন্যস্ত ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপিত যুথবদ্ধ পরিবারের বংশানুক্রমিক জেনেটিক ইতিহাসকে পেডিগ্রি বা পরিবার বৃক্ষ বলে। শব্দটি তোমাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে, কারণ ইতিপূর্বে তোমরা জেনেটিক্স পড়েছ, কিন্তু অনার্স পর্যায়ের আগে কখনো এই শব্দটি ছিল না বা তার সাথে তোমাদের পরিচয় ঘটেনি। তাই বিষয়টি তোমাদের জন্য নতুন। আশা করি আজকের আলোচনার মধ্য দিয়ে এই পেডিগ্রি সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা তোমরা পাবে। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন আমরা কেন এই শব্দটি পেলাম না? এই কারণে যে এই পেডিগ্রি বিষয়টি আসলে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, এই জন্য উচ্চ পর্যায়ে এবং বেশ জটিল, যার কারণে উচ্চ শ্রেণীতে সিলেবাসে এটি অন্তর্ভুক্ত। এখন অন্যান্য প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, অথচ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। এই বিষয়টি কি আমি একটু সেটা আলোচনা করছি। লক্ষ্য করো, মটরশুঁটি, ড্রসোফিলা মাছি বা গবাদি পশুতে পরিচালিত অনুরূপ জেনেটিক পরীক্ষা নিরীক্ষা মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। এই কথার মানে কি? তোমরা ইতিমধ্যে আমার যে পূর্ববর্তী ক্লাসগুলো করেছ, লক্ষ্য করেছ যে সেখানে আমরা কি করেছি, যে মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা করেছি। সেই ব্যাখ্যায় যে দুটো টার্ম আমরা ব্যবহার করেছি, একটি ছিল F1 এবং F2। নিশ্চয়ই তোমাদের মনে আছে। F1 মানে হচ্ছে ফিলিয়াল জেনারেশন 1, অর্থাৎ প্রথম প্রজন্ম, আর F2 মানে হচ্ছে ফিলিয়াল জেনারেশন 2 বা দ্বিতীয় প্রজন্ম। এখন যে বিষয়টি অত তাৎপর্যপূর্ণ সেটি হচ্ছে যে এই যে F1 জেনারেশন, F1 যেটাকে বলছি আমরা, তারা কারা? প্রথম পি মানে হচ্ছে প্যারেন্টস, পিতামাতা, বিশুদ্ধ পিতা বিশুদ্ধ মাতার মধ্যে যখন তাদের যে সন্তান, তারা হচ্ছে F1। তাহলে সেই সন্তানদের মধ্যে পুরুষ আছে, স্ত্রী আছে, ডেফিনেটলি আছে। তো সেই পুরুষ এবং স্ত্রী তাদের সম্পর্ক কি? তোমরা বুঝতে পারছো বিষয়টি? যে পিতা মাতার সন্তানদের মধ্যে ছেলে সন্তান, মেয়ে সন্তান আছে, তাদেরকে সবাইকে আমরা একত্রে বলছি F1। তার মধ্যে তাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে রিলেশন হচ্ছে তারা পরস্পরের ভাই বোন। লক্ষ্য করো, এই মেন্ডেলের সূত্রের মধ্যে কিন্তু পরের যে ধাপটি আমরা আলোচনা করেছি, সেখানে কি বলা ছিল? বলা ছিল যে F1 জননের মধ্যে ক্রস, অর্থাৎ ভাই বোনের মধ্যে ক্রস। সেটি আমরা যারা মানুষ, তাদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি একেবারেই অসম্ভব ব্যাপার, এটা আমরা চিন্তাই করতে পারি না। কিন্তু মটরশুঁটি, ড্রসোফিলা মাছি, গবাদি পশু, এদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই স্বাভাবিক, অহরহ ঘটছে, এবং জেনেটিক পরীক্ষায় বিজ্ঞানীরা সবসময় ব্যবহার করছেন। কারণ জেনেটিক ব্যাখ্যা করতে গেলে বা জেনেটিক পরীক্ষা নিরীক্ষা করতে গেলে এই ক্রসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু মানুষের ক্ষেত্রে এই ক্রসটি সম্ভব নয়। এটি কোনো ধর্মীয় বা সামাজিকভাবে এই বিষয়টি স্বীকৃত নয়। মানুষের প্রজনন ঘটে কীভাবে? স্বাভাবিকভাবে আমরা যে দেখি, ধর্মীয় বা সামাজিকভাবে যে অনুশাসনগুলো মেনে চলি আমরা, তাতে বিয়ে শাদীর মাধ্যমে প্রজনন ক্রিয়া ঘটে। সেই বিয়ে শাদীর ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি, সামাজিক অনুশাসন, ব্যক্তিগত পছন্দ তার উপর ভিত্তি করে কিন্তু সেই বিয়ে শাদীর বিষয়টি ঘটে এবং তাদের বংশধর সৃষ্টি হয়। এটি কোনো জেনেটিক পরীক্ষার জন্য, কোনো বিজ্ঞানীর কোনো চাহিদা পূরণ করার জন্য কখনোই মানুষের ক্ষেত্রে এরকম প্রজনন সম্ভব নয় বা এটা চিন্তাই করা যায় না। কিন্তু মানুষ যেহেতু প্রাণী বা মানুষ যেহেতু জীব, মানুষের ক্ষেত্রে কিন্তু জেনেটিক্সের যে নিয়মকানুন সমানভাবে প্রযোজ্য। তাদের যে বংশগতির যে সূত্রগুলো সমানভাবে প্রযোজ্য, কিন্তু সেই প্রযোজ্য সূত্রগুলোকে কিন্তু প্র্যাকটিক্যালি অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যেভাবে করা যায়, মানুষের ক্ষেত্রে সেভাবে করা যায় না। তাই মানুষের ক্ষেত্রে যেহেতু সামাজিক রীতিনীতি বা ধর্মীয় অনুশাসনের বিষয়টি রয়েছে, তার কারণে কি করতে হচ্ছে,
যে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জেনেটিক পরীক্ষাগুলো করতে হচ্ছে। তার মানে হচ্ছে যে একটা বিশেষ প্রক্রিয়াটা কি? বিশেষ প্রক্রিয়াটি হচ্ছে মূলত পেডিগ্রি বা পরিবার বৃক্ষ, অর্থাৎ বংশ পরম্পরায় মানে ওই যারা বংশ প্রজন্মের পর প্রজন্ম তাদের মধ্যে কোনো জেনেটিক বৈশিষ্ট্য উপস্থিত অনুপস্থিতিগুলো যখন আমরা ছক আকারে সাজাই, তখন সেখানে কোন বংশে যে সেই বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, কোন কোন পর্যায়ে যে সে প্রকাশ পায়নি, এইগুলো বিচার বিশ্লেষণ করে কিন্তু বংশগতির ধারা, সেটি কি প্রকট জিন না প্রচ্ছন্ন জিন, সেগুলো শনাক্ত করা সম্ভব। এখন এই তথ্য উপাত্তগুলো পাবো কোথায়? লক্ষ্য করো, বলা হচ্ছে বিভিন্ন হাসপাতাল, বৈজ্ঞানিক জার্নাল ইত্যাদিতে বংশ পরম্পরায় তাদের বৈশিষ্ট্যগুলো কীরকম ভাবে সঞ্চালিত হয়েছে তার রেকর্ড খুঁজে পাওয়া যায়। এবং সেই রেকর্ডকে যদি আমরা একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ছক আকারে সাজাই, তাহলে মানুষের ক্ষেত্রে জেনেটিক্স বা জিন কিভাবে সঞ্চালিত হয়, কোন জিন কীরকম আচরণ করে, কোনটি প্রকট জিন, কোনটি প্রচ্ছন্ন জিন, সেগুলো খুঁজে বের করা সম্ভব বা তার উপর গবেষণা করা সম্ভব। আর সেই কাজটি করার জন্য যে প্রক্রিয়াটি আমাদের সহায়তা করে তা হচ্ছে পেডিগ্রি বা পরিবার বৃক্ষ। এই পরিবার বৃক্ষ যদি আমাদের বুঝতে হয় বা জানতে হয় বা শিখতে হয়, সেক্ষেত্রে কতগুলো প্রতীক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রতীকগুলো যদি আমরা ঠিকভাবে বুঝতে না পারি, পেডিগ্রি বোঝা কখনোই সম্ভব নয়। তাই এই পেডিগ্রি আলোচনা করার আগে অবশ্যই এই পেডিগ্রিতে ব্যবহৃত প্রতীকগুলো সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। লক্ষ্য করো, প্রথম যে প্রতীকটি ব্যবহার করা হয় একটি বর্গক্ষেত্র। এই যে আমরা বাম পাশে যে দেখতে পাচ্ছি লাল রঙের, সেটা কিন্তু একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্র দ্বারা মূলত পুরুষ বোঝানো হয়। তারপর লক্ষ্য করো, একটা বৃত্ত দিয়ে স্ত্রী বোঝানো হয়। একটি পেডিগ্রিতে আমরা যখন একটা বর্গক্ষেত্র দেখব, বুঝতে হবে এটা একটি পুরুষ, আর যখন একটি বৃত্ত দেখব তখন আমরা বুঝবো সেটি স্ত্রী। লক্ষ্য করো, যখন একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রকে একটি রেখা দ্বারা চিহ্নিত করা হয়, এটা একটা নতুন প্রতীক প্রকাশ করে। সে প্রতীক হচ্ছে স্বামী স্ত্রী। আর স্বামী স্ত্রীর পরবর্তী পরিচয় কি? স্বামী স্ত্রীর পরবর্তী পরিচয় হচ্ছে পিতামাতা। আর পিতামাতা যখন কেউ যখন পিতামাতা হবে, কিভাবে হবে? তার পরবর্তী ধাপ হচ্ছে সন্তান সন্ততি। তার মানে বিয়ে শাদীর মাধ্যমে স্বামী স্ত্রী হচ্ছে এবং সন্তান সন্ততি লাভের মাধ্যমে তারা পিতামাতা হচ্ছে। এবং সেটা এই যে প্রতীক, এই হচ্ছে পিতা, এই হচ্ছে মাতা, এই হচ্ছে তাদের পরবর্তী প্রজন্মের রেখা। এবং সেখান থেকে এটা হচ্ছে ছেলের সন্তান, এটা মেয়ের সন্তান, সন্তান সন্ততি। এটা একটা ছেলে একটা মেয়ে হবে এমন কথা নাই। দুটো ছেলে হতে পারে, দুটোই মেয়ে হতে পারে, চারটা ছেলে হতে পারে, দুইটা মেয়ে হতে পারে, যাই হোক, এটা আমরা এভাবে দেখাতে পারি। এখন দুটো দেখানো হচ্ছে, আমরা কিন্তু এই রেখা যদি সন্তান সংখ্যা বেশি হয়, এক্ষেত্রে আমরা রেখাটিকে আর লম্বা করে সেই সন্তান সংখ্যা দেখাতে পারি। যদি ছেলে দুটো হয়, দুটো বর্গক্ষেত্র দেখাবো। যদি একটা মেয়ে হয়, একটা বৃত্ত দেখাবো। এইভাবে আমরা এটাকে চিন্তা করতে পারি। এবার আসি আমাদের পরবর্তী বিষয়। দুটো বিষয় পাশাপাশি আমরা রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ডাইজাইগোটিক যমজ, মনোজাইগোটিক যমজ। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, যমজ কি? এটা আমরা সবাই জানি। যমজ হচ্ছে আমরা যারা মানুষ, তাদের ক্ষেত্রে সাধারণত প্রতিবারে একটি মাত্র সন্তানের জন্ম হয় স্বাভাবিকভাবে, কিন্তু অনেক ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে, অর্থাৎ একাধিক সন্তান জন্ম নিতে পারে। যদি একাধিক সন্তান জন্ম নেয়, তখন তারা হচ্ছে যমজ। এবং সেই যমজটা কিন্তু একভাবে ঘটে না। আমরা এটা যদি ব্যাখ্যা করি, তার উৎপত্তিগত দিক থেকে এটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে মনোজাইগোটিক, একটা হচ্ছে ডাইজাইগোটিক। ডাইজাইগোটিক কাকে বলা হবে? লক্ষ্য করো, মানুষের ক্ষেত্রে মানুষের বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি আলোচনা করি, তার প্রজনন আলোচনা করি, দেখা যায়, তোমরা নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে মানব জীবনে ধারাবাহিকতা পড়েছ, সেখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি বা তোমাদের যে বিষয়টি তোমরা লক্ষ্য করেছো, সেটা হচ্ছে যে একজন স্ত্রী প্রতি মাসে একটি মাত্র ডিম্বাণু উৎপন্ন করেন, অর্থাৎ তার দেহে ডিম্বাশয় আছে দুটো। এই দুটো ডিম্বাশয়ের মধ্যে একটি ডিম্বাশয় র্যান্ডমলি, পর্যায়ক্রমে এবং কোনো বাধ্যবাধকতা নেই, পরপর একটা ডিম্বাশয় মানে একাধিকবার হতে পারে বা একটার পর একটা হতে পারে, যেভাবে হোক, সাধারণত একটা ডিম্বাশয় প্রতিবারে সক্রিয় হয় এবং একটা ডিম্বাশয় থেকে একটি মাত্র ডিম্বাণু উৎপন্ন হয়।
এবং সেই ডিম্বাণুটি যখন নিষিক্ত হয় তা থেকে একটি মাত্র সন্তানের জন্ম হয়। এটি হচ্ছে মানব জন্মের স্বাভাবিক প্রক্রিয়া। এবং তখন সেই স্বাভাবিক সন্তানটিকে আমরা কিন্তু যমজ বলছি না। যমজ বলব কখন? এই ডিম্বাণুটির সাথে যখন এক শুক্রাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়, সেই জাইগোটের পরবর্তী ধাপটা কি? তোমাদের নিশ্চয়ই মনে আছে, জাইগোটের পরবর্তী ধাপ হচ্ছে ক্লিভেজ। অর্থাৎ এই জাইগোটটি অনেক এই মাইটোসিস প্রক্রিয়ায়, বিশেষ ধরনের মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে, যাকে আমরা ক্লিভেজ বলছি, এটা বিশেষ ধরনের মাইটোসিস। সেই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলো কি তৈরি করে? কোষ তৈরি করে। সেই কোষগুলি বলছি আমরা ব্লাস্টোমিয়ার। সেই ব্লাস্টোমিয়ারগুলো প্রত্যেকটা কোষেরই কিন্তু একটি করে ভ্রূণ তৈরি করার মতো ক্ষমতা থাকে। কিন্তু মাতৃদেহের কিছু হরমোন রয়েছে, যে হরমোনগুলো এই কোষগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে দেয় না। অর্থাৎ এই কোষগুলোকে একত্রিত রেখে একটি মাত্র ভ্রূণ তৈরি করতে সহায়তা করে। কোনো কারণে যদি সেই জিন সেই যে হরমোনটি তাদেরকে একত্রে রাখতে সহায়তা করে, বিশ্লিষ্ট হতে দেয় না, সেই হরমোন যদি কোনো কারণে ফেল করে, তাদেরকে একত্রে রাখতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে এবং সেই কোষগুলো যদি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, তখন দুটো পৃথক পৃথক ভ্রূণ সৃষ্টি হবে এবং দুটো সন্তান জন্ম নেবে। এবং যেহেতু একটি জাইগোট থেকে তাদের উৎপত্তি হয়েছে এই দুটো ভ্রূণের, সেজন্য তাদের জেনেটিক বৈশিষ্ট্য হবে অভিন্ন, তারা হবে অভিন্ন যমজ। এবং যেহেতু একটা মাত্র জাইগোট থেকে উৎপত্তি লাভ করেছে, তাদেরকে বলে মনোজাইগোটিক যমজ। এবং মনোজাইগোটিক যমজের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি ছেলে হয় দুটোই ছেলে হবে, যদি মেয়ে হয় দুটোই মেয়ে হবে, এবং যদি ছেলে দুটো হয়, ছেলে দুটো হবে একই রকম আকার আকৃতি বিশিষ্ট, মেয়ে দুটো হবে একই অভিন্ন প্রকৃতির। এখন আমরা আসি পরের যে বিষয়টি, ডাইজাইগোটিক যমজ। ডাইজাইগোটিক যমজ কখন ঘটবে? আমরা আগে যেটা বলেছি যে মনোজাইগোটিক যমজের ক্ষেত্রে যেটা ঘটে সেটি হচ্ছে একটি মাত্র ডিম্বাণু উৎপন্ন হয়, একটি মাত্র ডিম্বাণুর থেকে জাইগোট উৎপন্ন হয় এবং হরমোনাল ডিসফাংশনের কারণে সেটি পৃথক হয়ে যেয়ে ভিন্ন ভিন্ন জাইগোট তৈরি করে। এবং যেহেতু উৎপত্তি এক জায়গা থেকে হয়েছে, একটি কোষ থেকে উৎপন্ন হয়েছে, একই ডিম্বাণু থেকে উৎপন্ন হয়েছে, একই শুক্রাণু থেকে উৎপন্ন হয়েছে, সেজন্য তারা হবে অভিন্ন প্রকৃতির। আর ডাইজাইগোটিক হচ্ছে অনেক সময় এমন ব্যতিক্রম করতে পারে যে মাতৃদেহের দুটো ডিম্বাশয় একই সাথে সক্রিয় হতে পারে এবং দুটো ডিম্বাশয় থেকে দুটো আলাদা আলাদা ডিম্বাণু উৎপন্ন হতে পারে। এবং যদি সেটা ঘটে, তাহলে দুটো ভিন্ন শুক্রাণু দ্বারা সেই ডিম্বাণু দুটো জাইগোট তৈরি করবে বা নিষিক্ত হবে। লক্ষ্য করো, সেই ডিম্বাণু যদি দুটো এক্স ক্রোমোজোম দ্বারা এক্স ক্রোমোজোম বাহী শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তাহলে কি হবে? দুটো হবে মেয়ে। দুটো মেয়ে হলেও তারা কিন্তু একই বৈশিষ্ট্যের হবে না, যেহেতু তারা ভিন্ন ভিন্ন শুক্রাণু ভিন্ন ভিন্ন ডিম্বাণু থেকে উৎপত্তি লাভ করেছে। আবার যদি দুটো ছেলে তৈরি হয়, অর্থাৎ এই দুটো ডিম্বাণু যদি ওয়াই ক্রোমোজোম বাহী শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তার দুটো ছেলে উৎপন্ন হবে, ছেলে জন্ম নেবে। সেই ছেলেগুলো হবে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের, যেহেতু তারা ভিন্ন ভিন্ন ডিম্বাণু ভিন্ন ভিন্ন শুক্রাণু থেকে উৎপত্তি লাভ করেছে। আবার এমন হতে পারে যে ডিম্বাণু যেহেতু দুইটা ভিন্ন, একটা ডিম্বাণু এক্স ক্রোমোজোম বাহী শুক্রাণু দ্বারা আর আরেকটি ডিম্বাণু ওয়াই ক্রোমোজোম বাহী শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়েছে, সেক্ষেত্রে দুটো সন্তান হবে ভিন্ন লিঙ্গের, অর্থাৎ একটা ছেলে হবে একটা মেয়ে হবে। তো এই যে একই সাথে দুটি ডিম্বাণু উৎপত্তির মাধ্যমে দুটো ভিন্ন শুক্রাণুর নিষিক্তকরণের মাধ্যমে দুটো ভিন্ন প্রকৃতির যমজ সৃষ্টি হয়, তাকে বলা হবে ডাইজাইগোটিক যমজ। এবং এই পেডিগ্রিতে এইরকম প্রতীক লক্ষ্য করো, এই ধরনের প্রতীক দ্বারা ডাইজাইগোটিক যমজ এবং এই ধরনের প্রতীক দ্বারা মনোজাইগোটিক যমজকে চিহ্নিত করা হয়। এবার দেখো, এই যে একটি বর্গক্ষেত্র, কিন্তু সেটি কি? সেটির ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে, খারাপভাবে, প্যারালাল না। এরকমভাবে যদি প্রকাশ করা হয়, তখন বলা হবে লিঙ্গ অনির্ধারিত। অর্থাৎ লিঙ্গ অনির্ধারিত মানে কি?
লিঙ্গ অনির্ধারিত মানে হচ্ছে যাকে আমরা সহজ বাংলা ভাষায় যাকে বলে আমরা হিজড়া। হিজড়া কেন তৈরি হয় সেটা একটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়, যে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমের স্বাভাবিক বিন্যাস যদি থাকে, আমরা জানি দুটো এক্স ক্রোমোজোম যদি থাকে একটা ছেলে হবে, একটা এক্স একটা ওয়াই হয় তখন মেয়ে হবে। কিন্তু অনেক সময় আছে এমন হয় দুইটা এক্স একটা ওয়াই, অথবা একটা এক্স দুইটা ওয়াই, তাহলে কি হবে, একটা মিসফাংশন হয়ে যাচ্ছে। যদি এরকম মিসফাংশন হয়ে যায় তখন তখন কিন্তু সেই যে সন্তানের জন্ম হয় সেটাকে পুরুষ বা স্ত্রী হিসাবে চিন্তা করা যায় না। অর্থাৎ তারা হয় মানে পরবর্তীতে তারা হয় কি, তারা সন্তান জন্মদানে অক্ষম হয়, যেহেতু তাদের ওই যে মানে সেক্স বা লিঙ্গ নির্ধারণকারী জিনটি পেয়ার নেয়, পেয়ার অবস্থায় না থাকার কারণে। এবং তাকে আমরা স্বাভাবিক বাংলা যাকে বলি আমরা হিজড়া, তাকে বলা হচ্ছে লিঙ্গ অনির্ধারিত। এবং সেই হিজড়াদের ক্ষেত্রে বা হিজড়া সন্তান যে জন্ম নেয় সেটা এই রকম একটি প্রতীক দ্বারা, এই ধরনের একটা প্রতীক দ্বারা সেটাকে চিহ্নিত করা হয়ে থাকে। লক্ষ্য করো, ছেলে বা মেয়ের সংখ্যা কোনো একটি এই যে একটা বর্গ আকৃতির গঠনের ভিতরে যদি ৩ লেখা হয় তার মানে হচ্ছে ছেলের সংখ্যা ৩টি, আর যদি একটা বৃত্তের ভিতরে ২ লেখা হয় তার মানে হচ্ছে মেয়ের সংখ্যা ২টি। এবার দেখো প্রভাবিত ব্যক্তি। আমরা এই যে পেডিগ্রির কথা বলছি, পেডিগ্রি মূলত তৈরি হয়েছে বা পেডিগ্রি বিজ্ঞানীরা তৈরি করেছেন এই জন্য যে কোনো একটি জেনেটিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় কীভাবে স্থানান্তরিত হয় সেটি শনাক্ত করার জন্য। তো সেই বৈশিষ্ট্যটি যেই পেডিগ্রির যে ধাপে যে ব্যক্তির উপর প্রকাশ পায় সেটি প্রকাশ করার জন্য যা করা হয় সেটি হচ্ছে, যদি কোনো ছেলে সন্তানে প্রকাশ পায় তাহলে কি হবে, এই বর্গাকার যে গঠনটি আছে প্রতীকটি রয়েছে সেটাকে কি ভিতরটা ফাঁকা না রেখে সেটাকে কি করা হয়, ভরাট করে দেওয়া হয়। যদি ভরাট করে দেওয়া হয় বুঝতে হবে যে যে কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্যটি সেটি ওই পুরুষের সেটি প্রকাশ পেয়েছে, সন্তানের প্রকাশ পেয়েছে। আর যদি একটা বৃত্তকে ভরাট করে দেওয়া হয় তখন তাকে বুঝতে হবে যে সেই সন্তান বা সে মেয়ে সন্তানের মধ্যে সেই বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে। অটোজোমাল রিসেসিভের জন্য হেটারোজাইগোট, অটোজোমাল রিসেসিভ, খেয়াল করো সেক্স ক্রোমোজোম বা অটোজোম, কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো লিঙ্গ নির্ধারণকারী যে জিন এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমো এক্স ক্রোমোজোম, বিশেষ করে এক্স ক্রোমোজোমের দ্বারা নির্ধারিত হয়। আর কিছু আছে অটোজোমাল, অটোজোমাল জিনের মাধ্যমে, অটোজোমালের মাধ্যমে যে প্রকাশিত হয় তো সেটার প্রতীক হচ্ছে হাফ। লক্ষ্য করো এটা একটা পূর্ণ যখন হবে অর্ধেক অর্ধেক, তাই না, এরকম। এটা হচ্ছে অটোজোমাল যদি হয়। আর যদি অন্যগুলো হয় তখন কিন্তু আমরা সরাসরি বর্গক্ষেত্র বা বৃত্ত দ্বারাই সেটা প্রকাশ করে থাকি। এবার বলা হচ্ছে সেক্স লিঙ্ক প্রচ্ছন্ন জিনের বাহক। তোমরা নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে দেখেছ যে বংশ পরম্পরায় যে লাল কালো বর্ণান্ধতা যাকে বলছি আমরা, সেই বর্ণান্ধতার ক্ষেত্রে একটি বিশেষ ধরনের জিন, সেটা মহিলাদের ক্ষেত্রে কি তারা বাহক হতে পারে। বাহক বলতে এটা যেহেতু এক্স ক্রোমোজোমে থাকে, সেক্স লিঙ্ক জিন, সেক্স লিঙ্ক জিন কাকে বলছি আমরা, সেক্স লিঙ্ক জিন হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত কোনো বিশেষ জিন যেটা লিঙ্গ নির্ধারণের সাথে জড়িত নয়, সেটা কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে মানে লিঙ্গ নির্ধারণের বাইরে অন্য কোনো বৈশিষ্ট্য, এরকম জিনগুলোকে বলা হবে সেক্স লিঙ্ক জিন। তো সেই জিনগুলো দেখো এক্স ক্রোমোজোমে থাকে। আমরা জানি যে পুরুষের ক্ষেত্রে হচ্ছে একটি এক্স একটি ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে বা মানে মহিলাদের ক্ষেত্রে কি দুটো এক্স। তাহলে যদি সেই কোনো একটি এক্স ক্রোমোজোমে কোনো একটা প্রচ্ছন্ন জিন থাকে, প্রচ্ছন্ন জিন মানে কি, এটা অকার্যকর জিন, দুর্বল জিন, এটি বৈশিষ্ট্যটি তার যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম নয়, এরকম একটি বৈশিষ্ট্য। এখন একজন মহিলার ক্ষেত্রে কি হয় যে একটা এক্স ক্রোমোজোমের মধ্যে সেই প্রচ্ছন্ন জিন আছে আর একটার মধ্যে নাই, তার মানে কি একটা সক্রিয় আছে একটা নিষ্ক্রিয় আছে। তাহলে যেটা সক্রিয় আছে সেটি দিয়ে কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পাবে, আর যেটা নিষ্ক্রিয় আছে তাতে কোনো আসবে যাবে না। এটা অনেকটা আমাদের যে একজোড়া কিডনি থাকে, একটা কিডনি খারাপ হয়ে গেল তাতে করে কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি স্বাভাবিকভাবে চলতে পারবো, আমার কোনো শারীরিক সমস্যা দেখা দিবে না। কিন্তু দুটো খারাপ হয়ে গেলে তখন খারাপ হয়ে যাচ্ছে। আর যদি একটা হয়, যেমন আমার একটা হার্টই নষ্ট হয়ে গেল, তাহলে তো আমার এই মানে হার্টের কার্যক্রম তো বন্ধ হয়ে যাবে, তো আমি তো বেঁচে থাকতে পারবো না। ব্যাপারটা সেরকম যে পুরুষের ক্ষেত্রে যেহেতু একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে এবং সেই এক্স ক্রোমোজোমে অবস্থিত বিশেষ জিনটি যদি প্রচ্ছন্ন হয়ে থাকে, অকার্যকর হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই অকার্যকর জিনের কারণে সে বিশেষ কোনো রোগে আক্রান্ত হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি হয় যে দুটো এক্স ক্রোমোজোম আছে, একটি অকার্যকর একটা কার্যকর, তার মানে যেটা অকার্যকর তাতে কিছু যায় আসে না, যেটা কার্যকর আছে তা দিয়ে সে সুস্থ জীবনযাপন করতে পারে, সেক্ষেত্রে তাকে বলা হবে বাহক। তার মানে হচ্ছে এই ধরনের জিনের ক্ষেত্রে
পুরুষ কখনোই বাহক হতে পারে না। আইদার সে অসুস্থ হবে অথবা সে কি হবে, সুস্থ হবে। আর মহিলার ক্ষেত্রে হতে পারে সে সুস্থ, হতে পারে সে বাহক, অথবা সে হতে পারে মানে ওই কি বলা হচ্ছে যে অসুস্থ। যদি তাহলে কিভাবে হবে সেটা, যদি এক্স ক্রোমোজোমের মধ্যে দুটোই যদি প্রচ্ছন্ন জিন থাকে তাহলে সে মহিলা হবে অসুস্থ। আর যদি একটি ওই মানে প্রচ্ছন্ন জিন থাকে, একটা স্বাভাবিক জিন থাকে, সে হবে বাহক। তার বাহ্যিক বৈশিষ্ট্য হবে স্বাভাবিক, কিন্তু জেনেটিক্যালি সে বাহক। আর যদি দুটো স্বাভাবিক থাকে তাহলে সে পূর্ণ স্বাভাবিক, জেনেটিক্যালিও স্বাভাবিক, বা তার ওই যে ওই কি বলা হচ্ছে বাহ্যিকভাবে সে স্বাভাবিক হবে। লক্ষ্য করো, এবার যে বিষয়টিতে আসছি আমরা, গর্ভপাত বা জন্মকালে মৃত্যু এরকম ছোট আকারের চিহ্ন, অনেকগুলো বড় আকারের প্রতীক, অনেকগুলো বড় হঠাৎ করে একটা ছোট যদি বৃত্ত দেওয়া হয়, তার মানে হচ্ছে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, সে মারা গেছে। অথবা একটা এই মানে এই পেডিগ্রির মধ্যে এরকম একটা বক্স, তাই না, এই বর্গক্ষেত্র যে স্বাভাবিক যে আঁকা, তার ছোট আকারে একটা এই বর্গক্ষেত্র আঁকা আঁকা হলো। এই প্রতীকে বোঝানো হবে যে একটা ছেলে সন্তান জন্ম হয়েছিল এবং সেটা মারা গেছে। আর যদি ছোট গোল বৃত্তাকার, তাহলে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, সেটি মারা গেছে। অকাল মৃত্যু। প্রোপোজিটাস খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং এটা এই মানে কুইজ হিসেবে খুবই উপযোগী। তার মানে হচ্ছে যখন একটি পরিবার বৃক্ষ বা পেডিগ্রি সাজানো হয়, তখন এই যে বিশেষ জেনেটিক বৈশিষ্ট্যটিকে বিশ্লেষণ করার জন্য বা বৈশিষ্ট্য শনাক্ত করার জন্য এই পেডিগ্রির চার্টটি সাজানো হয়। সেই চার্টের মধ্যে যেই ব্যক্তির মধ্যে প্রথম সে বিশেষ জেনেটিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হবে প্রোপোজিটাস। লক্ষ্য করো, এই যে এই পেডিগ্রিতে এই যে লাল, এই লাল চিহ্নটা হচ্ছে প্রোপোজিটাস। লাল দিয়ে বোঝানো হয়েছে সেটা প্রোপোজিটাস। আর নীলগুলো হচ্ছে স্বাভাবিক। ওর মধ্যে প্রকাশ পেয়েছে, পরবর্তী সময় এখানে প্রকাশ পেয়েছে, পরবর্তী সময় কারো প্রকাশ পেয়েছে, কারো প্রকাশ পায় না। কিন্তু প্রোপোজিটাস হবে প্রথম। তাহলে এই লাল রং হচ্ছে প্রভাবিত ব্যক্তি, আর প্রথম প্রভাবিত ব্যক্তিকে বলা হবে প্রোপোজিটাস। লক্ষ্য করো, আমরা প্রথমেই দেখেছিলাম স্বামী স্ত্রী একটা রেখা দ্বারা প্রকাশ করা যখন হতো তখন তাকে বলা হতো স্বামী স্ত্রী। কিন্তু যদি দুটো রেখা দ্বারা প্রকাশ করা হয় তারা স্বামী স্ত্রী, বাট তারা কি রক্ত সম্পর্কের আত্মীয়ের মধ্যে বিয়ে শাদীর মাধ্যমে স্বামী স্ত্রী। এটি এই জেনেটিক্সের ক্ষেত্রে অত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বংশগত যে সমস্যা, বংশগত যে রোগ, তার সম্ভাবনা অনেক বেড়ে যায় যদি রক্ত সম্পর্কের স্বামী স্ত্রী হয়। কেন হয়? তার কারণ হচ্ছে সাধারণত একটি জেনেটিক বৈশিষ্ট্য বিশেষ করে প্রকাশ পায় যখন সেই জিনটি হোমোজাইগাস হয়। রক্ত সম্পর্কের যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী হলে তাদের মধ্যে কমন প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সম্ভাবনা অত্যধিক, যার কারণে সেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যখন হোমোজাইগাস হয়ে যাবে তখন কিন্তু তার সন্তান সন্ততির মধ্যে সেই রোগটি প্রকাশ পাবে। এই জন্য এই রক্ত সম্পর্কের যে মানে স্বামী স্ত্রী, সেটি প্রকাশ করার জন্য একটা বিশেষ ধরনের প্রতীক ব্যবহার করা, সেটি হচ্ছে দুটো রেখা দ্বারা সেটাকে সংযুক্ত করা হয়। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে পরবর্তী যে ধাপ, এই রোমান সংখ্যা, এই যে রোমান সংখ্যা রোমান 1 রোমান 2, এই দ্বারা কি বোঝানো? জেনারেশন। এই যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এরকম ধাপে ধাপে আমরা 6 জেনারেশন পর্যন্ত আমরা এই পেডিগ্রি করতে চাই। আর এই যে 1 2 3, তার মানে হচ্ছে এদের সন্তান, তিনটা সন্তান, প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান। সন্তান আরো বাড়তেও পারে, তারপরে যদি আরো বাড়ে 4 5 6 7 8 9 10 যা হয় সেভাবে সেটাকে চিন্তা করা হবে। এটি আরেকটি বিশেষ ধরনের প্রতীক। এখন পেডিগ্রির মধ্যে আমরা আগে জেনেছি কোনো একটা যখন বর্গক্ষেত্র হয় তখন তাকে বলা হবে ছেলে বা পুরুষ, আর যখন বৃত্ত হয় তখন তাকে বলা হচ্ছে কে? তাকে বলা হচ্ছে স্ত্রী। এখন যদি তার মধ্যে একটা এরকম ক্রস চিহ্ন দেওয়া তখন কি হবে? ক্রস চিহ্ন মানে হচ্ছে তারা মারা গেছে, জীবিত নেই। এই ক্রস দ্বারা মৃত বোঝায়। এটা তার মানে হচ্ছে এটা মৃত পুরুষ, এটা হচ্ছে মৃত স্ত্রী। আমরা একটু আগে যেটা বলেছিলাম যে যে তার মানে কি, এই মৃত আগেও একটা মৃত আমরা দেখেছি, এটা ছিল অপ্রাপ্তবয়স্ক মৃত, সেটা ছিল
মানে ছোট আকারের এই মানে বর্গক্ষেত্র ছোট আকারের বৃত্ত দিয়ে প্রকাশ করা হতো। আর প্রাপ্তবয়স্ক অবস্থায় যখন মারা যাবে, সবারই মৃত্যু আছে, স্বাভাবিক মৃত্যু হয় স্বাভাবিক, সেই প্রাপ্তবয়স্ক যখন মৃত্যু করবে তখন তাকে চিহ্নিত করা হবে এরকম একটা পূর্ণ মানে স্বাভাবিক আকৃতির একটি বর্গক্ষেত্রকে এরকম ক্রস দেখানো হবে, আর স্বাভাবিক আকৃতির একটি বৃত্তকে ক্রস দেখানো হবে, এবং এটাতে প্রকাশ করা হবে এটা পুরুষ মানুষটি, ওই বংশের ওই পুরুষ মানুষটি মারা গেছে, আর এটি দ্বারা প্রকাশ হবে ওই বংশের ওই মহিলাটি মারা গেছে। লক্ষ্য করো, এই যে একটি নমুনা পেডিগ্রি আমরা যদি দেখি, এটাতে কি প্রকাশ পায়। আমরা যদি এই পেডিগ্রিটি বিশ্লেষণ করি, কি দাঁড়াবে, এখানে এই যে স্বাভাবিক পুরুষ ও স্বাভাবিক স্ত্রী, ঠিক আছে, তাদের সন্তান কয়টি সন্তান আমরা দেখতে পাচ্ছি, একটি সন্তান, দুইটি সন্তান, তিনটি সন্তান। লক্ষ্য করো, একটি সন্তান, দুইটি সন্তান, তিনটি সন্তান। প্রথম দুটি সন্তান হচ্ছে মেয়ে সন্তান, আর শেষেরটি হচ্ছে ছেলে সন্তান। তার মানে এই দম্পতির সন্তান সংখ্যা 3, যাদের দুইটি হচ্ছে মেয়ে, একটি হচ্ছে ছেলে। এবার আসি আমরা পরের ধাপে। এই চিহ্ন দিয়ে কি বোঝানো হয়েছে, যে এই মেয়েটির বিয়ে হয়েছে একটি ছেলের সাথে, অন্য কোনো বংশের একটা ছেলে, এই মেয়েটির বিয়ে হয়েছে অন্য বংশের একটা ছেলের সাথে, এই ছেলেটির বিয়ে হয়েছে অন্য বংশের একটা মেয়ের সাথে। লক্ষ্য করো, তাহলে এই রোমান 1 দিয়ে বোঝানো হয়েছে এই প্রজন্ম, জেনারেশন 1। তাহলে এটা রোমান দিয়ে বলা হচ্ছে জেনারেশন 2। ঠিক আছে, জেনারেশন 2-তে কয়জন, দুইটা মেয়ে একটা ছেলে, এবং তাদের বিয়ে শাদী হয়েছে। এবার দেখো, এই যে বিয়ে শাদী হলো, তাদের সন্তান বা তৃতীয় প্রজন্ম, এটা তৃতীয় প্রজন্ম, দেখো এখানে তাদের সন্তান কয়টা, একটি ছেলে একটা মেয়ে। আর এই যে এই মেয়েটার বিয়ে হয়েছে একটা ভিন্ন বংশের একটা ছেলের সাথে, তার সন্তান সংখ্যা কত, লক্ষ্য করো, একটা ছেলে, একটা মেয়ে, এই একটা মেয়ে, একটা মেয়ে, অর্থাৎ এই মেয়েটির সন্তান সংখ্যা হচ্ছে 4, যার মধ্যে লক্ষ্য করো 1, 2, 3, তিনটা মেয়ে এবং একটা ছেলে। এখন যে বিপর্যয়টি ঘটেছে দেখো, এখন এরা এই বিপর্যয়টা এখান থেকে শুরু। লক্ষ্য করো, এখানে কিন্তু এই যে মেয়েটা, এটা কে, এটা হচ্ছে এই মেয়েটার সন্তান, আর এই মেয়েটার সন্তান, তাই না, খেয়াল করো। তাহলে এই মেয়েটার সন্তান একটা মেয়ে, আর এই মেয়েটার সন্তান একটা ছেলে। তাহলে এদের এই দুজনের সম্পর্ক কি, এখানে ওর চিহ্নটা প্রতিকরণটা ভুল হয়েছে, দুইটা দাগ দেওয়া প্রয়োজন ছিল। এদের মধ্যে সম্পর্ক কি, এরা কিন্তু রক্ত সম্পর্কের, তারা কি, এরা এ হচ্ছে ওর খালা, তার মানে খালাতো ভাই বোন। লক্ষ্য করো, এরা কি, এরা যেহেতু দুই বোনের একটা ছেলে একটা মেয়ের মধ্যে বিয়ে হয়েছে, তার মানে কি, এদের সম্পর্ক হবে খালাতো ভাই বোন, তার রক্ত সম্পর্কের বিয়ে। লক্ষ্য করো, যখন রক্ত সম্পর্কের বিয়ে ছিল না, তখন কিন্তু সেখানে কোনো অ্যালবিনিজম প্রকাশ পায়নি। যে রক্ত সম্পর্কের বিয়ে হয়েছে, সাথে সাথে দেখা গেছে এদের, দেখো এদের সন্তান কয়টা, 1, 2, 3, 4, 5, 6টা সন্তান। 6 সন্তানের মধ্যে দেখো একটা ছেলে, তার মধ্যে অ্যালবিনিজম প্রকাশ পেয়েছে, দুইটা মেয়ের মধ্যে প্রকাশ পেয়েছে, আর দুইটা মেয়ের মধ্যে প্রকাশ পায়নি, একটা ছেলের মধ্যে প্রকাশ পায়নি। 6টার মধ্যে 3জনের মধ্যে প্রকাশ পেয়েছে, আর 3জনের মধ্যে প্রকাশ পায়নি। এবার দেখো, এই যে এদের যে এই মেয়েটা, এখানে যে ছেলেটার সাথে কিন্তু তার রক্ত সম্পর্কে বিয়ে হচ্ছে, কিন্তু এই মেয়েটার সাথে কিন্তু বিয়ে হচ্ছে একটা ভিন্ন ভিন্ন, ওদের বংশের না, একটা অন্য বংশের একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, যারা তাদের সন্তানের মধ্যে কিন্তু অ্যালবিনিজম প্রকাশ পায়নি। আবার দেখো, এটা এই মহিলা কিন্তু তার একটা মেয়েকে বিয়ে দিয়েছে, তার কার সাথে, তার বোনের মেয়ের সাথে, আর তার তার দেখো, তার মেয়েটাকে বিয়ে দিয়েছে তার ভাইয়ের ছেলের সাথে। খেয়াল করছো, এরা কি, এই মেয়েটা, এরা কি ভাই বোন, এই ছেলেটা এবং এই মেয়েটা হচ্ছে পরস্পর ভাই বোন, তার সন্তান, মেয়ে সন্তান, আর তার ছেলে সন্তানের বিয়ে হয়েছে। ঠিক আছে, তার মানে তাহলে তারা রক্ত সম্পর্কে, তাদের মতো এখানে দুটো চিহ্ন দেওয়া দরকার ছিল, দেওয়া হয়নি। তাদের সন্তান হয়েছে মোট 3টি, তাদের মধ্যে একজনের মধ্যে অ্যালবিনিজম প্রকাশ পেয়েছে, বাকি দুজনের মধ্যে অ্যালবিনিজম প্রকাশ পায়নি। আবার দেখো, তাদের এই মেয়েটার কি এখনো বিয়ে হয়নি, এই মেয়েটার এখনো বিয়ে হয়নি। ঠিক আছে, আর এখানে এই ছেলেটার বিয়ে হয়েছে,
কার সাথে বিয়ে হয়েছে? একটা ভিন্ন বংশের একটা মেয়ের সাথে। আর এই মেয়েটার বিয়ে হয়েছে ভিন্ন বংশের একটা মেয়ের সাথে। ওদের সন্তানদের মধ্যে কিন্তু কারোর মধ্যেই অ্যালবিনিজম প্রকাশ পায়নি। তার মানে আমি যে কথাটা বলেছিলাম, রক্ত সম্পর্কের বিয়ে এটি জেনেটিক্সের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা রক্ত সম্পর্কে বিয়ে যখন ঘটে তখন তাদের মধ্যে কমন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে তাদের সন্তান সন্ততির মধ্যে জেনেটিক রোগের প্রবণতা অনেক বৃদ্ধি পায়। এবং এই নমুনা পেডিগ্রির মাধ্যমে আমরা যেটা দেখেছি যে যখনই তাদের মধ্যে রক্ত সম্পর্কে বিয়ে শাদী হয়েছে তখনই কিন্তু জেনেটিক রোগ দেখা দিয়েছে। এই যে এখানে জেনেটিক রোগ দেখা দিয়েছে, এখানে দেখা দেয়নি, এখানে দেখা দেয়নি, এখানে এই যে দেখো এই চতুর্থ জেনারেশনের মধ্যে এই যে একটি ফ্যামিলি, দুইটা ফ্যামিলি, তিনটা ফ্যামিলি, চারটা ফ্যামিলি, পাঁচটা ফ্যামিলি, এই পাঁচটা ফ্যামিলির মধ্যে তিনটা ফ্যামিলি হচ্ছে এই যে এক, এক, দুই এবং তিন, এই তিনটা ফ্যামিলি যাদের রক্ত সম্পর্কে বিয়ে শাদী হয়নি, যার কারণে তাদের মধ্যে কিন্তু জেনেটিক রোগটাও প্রকাশ পায়নি। আর এই যে এই একটা ফ্যামিলি তাদের রক্ত সম্পর্কে বিয়ে হওয়ার কারণে তাদের মধ্যে জেনেটিক রোগ দেখা দিয়েছে। তো এই পেডিগ্রির মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়টি পরিষ্কার করতে পেরেছি। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। পেডিগ্রি প্রতীক কীরকম বা তার বিশ্লেষণ কীভাবে হয় সে বিষয়ে বুঝতে পেরেছ। তার আলোকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজের মধ্যে প্রথমে যেহেতু নতুন একটি বিষয় আমরা আলোচনা করেছি, একেবারে নতুন, যেটা আগের কোনো ক্লাসে আমাদের ছিল না, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছিল না বা এসএসসি পর্যায়ে ছিল না, সেটা নতুন বিষয়, যার জন্য আমাদের শুরুতে জানতে হবে পেডিগ্রি কী। তারপরে পেডিগ্রিতে প্রতীকরা আমরা শুরুতেই বলছি, পেডিগ্রি বুঝতে গেলে বা জানতে গেলে, শিখতে গেলে অবশ্যই প্রতীকায়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার জন্য প্রতীকটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। এবং সবশেষে আমরা একটা মানে নমুনা হিসাবে যে এটি দিয়েছিলাম, পেডিগ্রিটা আলোচনা করেছি, ঠিক একইভাবে একটি বাস্তব একটি পেডিগ্রিও কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারি। সেটা হতে পারে এই যে অ্যালবিনিজম, হতে পারে বাদামি দাঁত। বাদামি দাঁতের যে পেডিগ্রি বিশ্লেষণে দেখা যায় যে বাদামি দাঁতের যে জিনটি সেটা হচ্ছে প্রকট জিন, সেজন্য বংশ পরম্পরায় সেটার প্রকাশের পরিমাণ হার অনেক বেশি। আর অ্যালবিনিজমের বংশগতি যদি আমার বিশ্লেষণে দেখা যায় যে এটা একটা প্রচ্ছন্ন জিনের মাধ্যমে ঘটে, সেই কারণে এর প্রকাশ তুলনামূলকভাবে কম। দুটি গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমরা নমুনা হিসেবে আমি তোমাদেরকে এই প্রশ্নটি দিলাম। আশা করি তোমরা সময় মতো এটার সলিউশন তৈরি করবে। আর আজকের আলোচনায় যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা থেকে থাকে, তোমরা নিশ্চয়ই সেই লেকচারের নিচে যে কমেন্টস করার সুযোগ রয়েছে সেখানে তুমি প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করবো তার জবাব দেওয়ার জন্য। আগামী দিনে তোমাদের সাথে আবারও আমাদের দেখা হবে। আমরা চাই যে সেই দেখাটা ক্লাসেই হোক। তারপরেও যদি আমাদের পরিবেশ পরিস্থিতি উন্নতি না ঘটে, হয়তো আমাদের অনলাইন ক্লাসটি চালিয়ে যেতে হবে। সে তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং শীঘ্রই আমরা আমাদের স্বাভাবিক ক্লাসে ফিরে যেতে পারবো সে আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনাকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।